আমরা জানি বন্ধুরা, বাঙালি মানেই মাছে ভাত। আর যদি মাছের কথা বলা হয়, সেখানে ইলিশ থাকবে না সেটা কখনোই হয় না। ইলিশ মাছের কথা বলছি, আমি রিসেন্ট কিছুদিন হলো আমি ইলিশ মাছ খাওয়া শিখেছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে কাটা থাকে, কিন্তু খেতে দারুণ মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। তারপর জানলাম নাকি এই ইলিশ মাছ পদ্মার, বাংলাদেশের পদ্মার ইলিশ। প্রত্যেক বছর প্রচুর পরিমাণে মেট্রিক টন বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমাদের এই দেশে রপ্তানি হয়। বাট কি কিন্তু আপনারা কম দামে পান, আমরা বেশি দামে পাই। দুঃখের বিষয় এটা। এমন হলো যে আজ ইলিশ মাছ আসা বন্ধ ভারতে? তো কম বেশি ঘটনা আমরা সবাই জানি বন্ধুরা। তো আজকে সেই ভিডিওটা দেখবো ফ্রম দি চ্যানেল মোহনা টিভি লিমিটেড, যেখানে বলা হয়েছে আর ভারতে যাবে না ইলিশ, খুশিতে আত্মহরা জেলেরা। তো জেলেরা কথাটা সত্য না, ভারতে জেলে যাবে না, যাবে হয়তো বা কম যাবে। কেন খুশি? কারণ ওখান থেকে যে সমস্ত এক্সপোর্ট হতো, মৎস্য চাষ মানে মাছ এক্সপোর্ট হতো, তো স্বাভাবিক জেলেরা অবশ্যই খুশি হয়ে ঠিক দাম পাবে। কিন্তু খুশির কারণটা কি? তো কারণটা আজকে ভিডিওর মাধ্যমে জানবো। আর জানি অবস্থা খুবই প্রচণ্ড খারাপ ওখানে। আমার সাজে না এই সমস্ত জিনিস, আর যেহেতু আমি গান রিয়াকশন করি, বাট ব্যাপারটা এখন আর সেরকম নেই। গান আসা বন্ধ হয়ে গেছে, আর মনের মধ্যে সেই জিনিসটা ব্যাখ্যা না করাই ভালো। বন্ধুরা, তোমরা আছো আমার সাথে, এটাই বেশ আমার কাছে সব থেকে বড় পাওনা। তো শুরু করা যায় গাইস, কেন ভারতে ইলিশ মাছ আসা বন্ধ, রপ্তানি হলো, মানে রপ্তানি ওকে, তাহলে শুরু করা যাক। বন্ধ হলো, কি ভুলভাল বকছি। ভিডিও শুরু করা যাক, লেটস গো। চলো। আমাদের আমাদের পোলাপানে মাছ খাইতে পারে না, বরিশাল বিভাগটা ডিপেন্ড করে মাছের উপরে। হ্যাঁ, অথচ টোটাল মাছগুলো তারা ভারতে নিয়ে যাবে। ঠিক বলছে, আমাদের দেশের মানুষ আমরা মাছ খেতে পারি না, অথচ সব ভারতে নিয়ে যায়। মনের ভিতর জমে থাকা এমন ক্ষোভের অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে আর ভারতে যাবে না কোনো ইলিশ। তাই তো আনন্দে যেন ঝলঝল করছে জেলেদের মুখ। জেলের মুখে এই হাসি বলে দিচ্ছে জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সরেজমিনে গিয়েও দেখা মিলল ট্রলার ভরে মাছ শিকার করে ঘাটে ফিরছে জেলেরা। ওয়াও, দারুণ দৃশ্য, খুবই ভালো লাগলো দেখে যে জেলেরা এখন মাছ পাচ্ছে। প্রতি বছর পূজার সময়ে উপহারের নামে দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি থেকে হাজার হাজার টন ইলিশ চলে যেত ভারতে। তখন পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশের ইলিশ নিয়ে চলতো বেশ মাতামাতি। একদম ঠিক, 100% সত্য কথা। পক্ষান্তরে বাংলাদেশের উপকূলীয় অধিকাংশ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কপালে জুটত না ইলিশের কাঁটাও। এটা অবশ্য ঠিক যে ইলিশের কাঁটা চড়তো না, এটা ঠিক না। ইলিশ মাছ যারা একটু কম খেতে পারতো বা বেশি দামে কিনতে হতো, যারা গরিব মধ্য শ্রেণীর ছিল তারা তো খেতেই পারতো না। আসলে ভারতের কাছে তো আমরা জিম্মি ছিলাম। আমাদের সরকার যেটা করতো এটাই আমাকে 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 মানা লাগবে। আবার আমরা ইলিশ ধরি, অথচ আমরা ইলিশ খাইতে পারি না, ভারতালারা ইলিশ খায়। নাম্বার 2, ভারতীয় যখন বাংলাদেশের 65 দিন অবরোধ থাকে, এই অবরোধটা ভারতে থাকে না, তাদেরকে সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার মাছ ধরার। একবার ঠিক বলছেন, সুযোগ করে দিচ্ছে। কেন বাংলাদেশে যে মাছ আমরা আমাদের দেশে যে মাছ ধরা পড়ে, আমাদের দেশের মানুষের মাছ খাইতে পারে না। সমস্ত মাছ বিদেশে বিক্রি হয়, ভারতে বিক্রি হয়। ওদের সে মাছ পানির মূল্যে তারা খায়, আমাদের দেশের মাছে বাংলাদেশে মাছ হয়ে দেয় না। এখন একটু মাছের দাম কমছে, এখন এই দেশে মানুষে খাইতে পারে। এই দেশের মানুষ মাছে ভাতে বাঙালি। হ্যাঁ, এটা ঠিক কথা, ঠিক আছে। কারণ এটা স্বাভাবিক, যে পরিমাণে ইলিশ আসতো ওখানে, আর এখানে দাম কম থাকতো পুজোর সময়টা। বাংলাদেশের দাম নাকি প্রচুর থাকতো ইলিশ মাছের, সে জিনিসটা আর হবে না। কম দামে বাংলাদেশ ইলিশ মাছ পাওয়া যাবে। কিন্তু জি ভাই, ঠিক বলছেন যে বাংলাদেশের মানুষ তারা আপনাদের মতো এত বড় লোক না। বাংলাদেশের মানুষ মধ্যবিত্ত। সো আপনারা কম দামে খাইতেন, আমাদের জিনিস আপনারা কম দামে পান, আমরা বেশি দাম পাই। এটা খুবই দুঃখের বিষয়। কপালটা পড়ছে আমাদের যে আমরা হয়তো বাংলাদেশ ইলিশ আর খেতে পারবো না। বাট এত আনন্দ, এত শান্তি যে তোমরা পাচ্ছ, ন্যায্য দামে ইলিশ মাছটা পাচ্ছ, ঠিক আছে।
ইলিশ মাছের দামি হইতে গেলে 2700 টাকা কেজি, এখন লাইনে 1200 টাকা কেজি দিয়েছে। আগে কি সাধারণ মানুষ কিনতে পারতো না, এখন তবে এবার ভারতে ইলিশ উপহার যাওয়াটা অনিশ্চিত, এমন ইঙ্গিত মিলেছে মৎস্য প্রাণী সম্পদ বিভাগ থেকে। আপনারা জানেন যে এবছর এই যে নতুন সরকার স্থাপন করছে, এরা ইন্ডিয়া মাছ রপ্তানি করা নিষিদ্ধ করেছে এবং এটা বাস্তবায়ন হবে। আর তাতেই ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের বাজারে যেন হাহাকার। এক সপ্তাহের ব্যবধানে সেখানে দাম বেড়েছে কয়েক গুণ। শুধু ইলিশ উপহারই নয়, অভিযোগ আছে বাস্তব কথা, ইলিশ মাছ আমার খুব একটা বেশি ভালো লাগে এমনটা না। খাই মাছ, আমার ফেভারিট মাছ যদি বলা হয় তো পাবদা বলতে পারো, চিংড়ি বলতে পারো। তোমাদের ফেভারিট মাছ কি? অবশ্যই ইলিশ মাছ বলবো, অনেকে পাঙ্গাস মাছ বলবে, আমি জানি। পাঙ্গাস মাছটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। ইলিশ মাছটা খুব একটা, তোমার ইলিশ মাছ যদি পাতলি পাতলি করে দেওয়া হয় সুন্দর, বা ওই দই ইলিশ টাইপের, আমার দারুণ লাগে খেতে, ঠিক আছে। ধরায় বাংলাদেশ যখন নিষেধাজ্ঞা দেয়, তখন ভারতীয় জেলেরা বাংলাদেশে এসে সব মাছ ধরে নিয়ে যায়। তাই বাংলাদেশের জলসীমায় ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকানোরও জোর দাবি জেলেদের। এতে কম দামে ইলিশ খাওয়ার সুযোগ পাবে দেশের সাধারণ মানুষ। রাইট, কারণ হচ্ছে আমাদের দেশে ওরা কেন ঢুকবে? আমাদের দেশে আমরাই ঢুকবো, আমরা মাছ ধরবো, আমাদের দেশের জেলেরা মাছ ধরবে। ভালো করতে আছে। আমরা কালকে নামছি সকালে, আজকে সকালে আমরা 16-17 লাখ টাকা বেচবো। মাছ মোটামুটি মাছ আছে, নদীতে মাছ পাওয়া যায়, জেলেরা ভালো টাকা বিক্রি করছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল। তো ব্যাপারটা এখানেই তো, অনেক কিছু বাংলাদেশ থেকে আসছে, দেশের সমস্ত কিছু বয়কট জারি হয়েছে, বাংলাদেশে আসা বন্ধ হচ্ছে। এখানে আমি কি বলতে পারি? গুড ডিসিশন, ভালো ডিসিশন, ঠিক আছে। যেটা তোমাদের কাছে ঠিক মনে হয় তোমরা সেটা করো। আর বাস্তব দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, অনেক দুস্থ পরিবার, অনেক মধ্যবিত্ত পরিবার যারা হয়তো সে দামে সে টাইমটা হয়তো কিনে খেতে পারতো না। কারণ ইলিশ মাছ অবশ্যই যদি যেখানে আমদানি কম বা রপ্তানি কম, সেখানে দামটা সেরকম আকাশ ছোঁয়া হয়, তো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব নয় এই ধরনের দাম দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়া, ঠিক আছে। মানে সেটা স্বাভাবিক, কারণ তোমাদের দেশে ইলিশ তোমাদের থাকবে, আমাদের দেশে আজ। এটা ভালো লাগলো যে আপনি হয়তো বা আমাদের দেখানোর জন্য হোক অথবা মন থেকে হোক, যেভাবে হোক, অন্তত আমাদের প্রতি আপনার সহানুভূতি আপনি প্রকাশ করলেন, সেজন্য এটা ভালো লাগছে। ইলিশ মাছ রপ্তানি হয় কিনা আমি জানি না, আমি খাইও না, ঠিক আছে। এখন যে ভিডিওটা দেখবো আমরা, সেই ভিডিওটাতে জানা যাবে যে মোট কতগুলো বাঁধ নির্মাণ করেছে অভিন্ন নদীতে, মানে কতগুলো নদীতে, ঠিক আছে। তো চ্যানেল থেকে দেখবো, চ্যানেল 24, দেখা যাক। কেবল গঙ্গা অববাহিকা জুড়ে 181টি বাঁধ নির্মাণ করেছে ভারত। 181টা? আর উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যে রয়েছে অন্তত 30টি বাঁধ ও ব্যারেজ। এর মধ্যে তিস্তা ও এর উপনদীতে গজলডোবা সহ 7টি বাঁধ দিয়েছে দেশটি। আর এইসব প্রকল্পের মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করায় শুষ্ক মৌসুমে মরুকরণ ও বর্ষায় বন্যার তীব্রতা বাড়ছে বাংলাদেশে। গঙ্গার পানি হুগলি নদীতে নিতে 50-এর দশকে ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় ভারত, যার ফলে স্বাধীনতার পরপরই কঠিন বাস্তবতার মুখোমুখি হয় বাংলাদেশ। গঙ্গার পানির হিস্সা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের পরিবেশ ও জনজীবন। এটা আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর এবং দুঃখজনক। মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে, এরকম যদি একটা, কি বলবো, কিছু বলার নাই। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে, কেবল ফারাক্কা নয়, গঙ্গা অববাহিকা জুড়ে 181টি বাঁধ নির্মাণ করেছে ভারত, যেগুলো গঙ্গার বিভিন্ন উপনদীর উপরে নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানের এই দেশ।
ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেম জানায়, সিকিমে উৎপত্তি হওয়া তিস্তা ও এর উপনদীর ওপরে গজলডোবা সহ মোট 7টি বাঁধ দিয়েছে দেশটি। তিস্তার উপনদী রঙ্গিত, রংপো ও রংলি নদীতে একটি করে এবং বাকি 4টি তিস্তার যাত্রাপথের বিভিন্ন অংশে সিকিম, পশ্চিমবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ির গজলডোবায় স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তিস্তার 80% পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত। এটা কোনো কথা হলো? এটা কোনো সভ্য জাতির কাজ? ভারতের সরকারি তথ্য অনুযায়ী উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যে রয়েছে অন্তত 30টি বাঁধ ও ব্যারেজ। পরিকল্পনা রয়েছে মণিপুর, মিজোরাম ও আসামের ওপর দিয়ে চলা বরাক নদীর ওপরে টিপাইমুখ বাঁধ নির্মাণের। বলা হচ্ছে, এই বাঁধ নির্মাণ হলে নাব্যতা হারাবে বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের আশঙ্কা, ভূমিকম্পের ঝুঁকিতে থাকা অঞ্চলটিতে বাঁধ নির্মিত হলে তা ভেঙে বড় সংকট বয়ে আনতে পারে। আচ্ছা, এটা কি কোনো বন্ধুর কাজ? তারা যে বলে বন্ধু বন্ধু, এটা কোনো বন্ধুর কাজ হতে পারে? 1997 সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদী এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে অপর দেশ ক্ষতিগ্রস্ত হয় বা নদীর স্বাভাবিক প্রবাহ বাধার মুখে পড়ে। তবে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দশকের পর দশক শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে চলেছে ভারত, আর বর্ষায় তা ছেড়ে দিলে বন্যায় ভাসছে বাংলাদেশ। জাতিসংঘের আর কি অন্য দেশের কোনো কিছু চোখে পড়বে না? এটা কোনো মুসলিম দেশ করতো, তাই দেখতেন যে চোখে পড়ে যেত। দেশটির বিশেষজ্ঞদের দাবি, ফারাক্কার প্রভাবে নদীর স্বাভাবিকতা হারিয়ে উজানে বিহার ও উত্তরপ্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। তাই বহুদিন ধরেই ফারাক্কা বাঁধের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে মালদহ, মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী লোকজন। কোনো ফল কি পাইছে? কোনো ফল পাই না। এরা নিজেকে কি মনে করে একমাত্র আল্লাহ জানে। মিলা খন্দকার, চ্যানেল 24। এই হচ্ছে ব্যাপার। এই সমস্ত কিছু জানতাম না আমরা। বাঁধ বলতে চিন্তাম অনেক বাঁধই রয়েছে, কিন্তু বাঁধের জন্য এতটা ক্ষতি হতে পারে একটা দেশের, ঠিক আছে, সেটা আজকে নিজের চোখে বাস্তবতা দেখতে পাচ্ছি। আর এই বৃষ্টি, কিন্তু আপনাদের দেশে তো অনেকে এইসব দেখে না, ঠিক আছে, সরকার দেখে না। যাক, তাও আমাদের প্রতি আপনার একটু সহানুভূতি আছে, এই জন্য ধন্যবাদ। যেমন গরমটা পড়লো বন্ধুরা, তারপর এই বৃষ্টি, তারপর জানি না শীতকাল কেমন আসবে। সত্যি বছরটা শুরুর দিক থেকে আমার ঘৃণা ছিল বছরটার প্রতি, আর সেই ঘৃণা আরো বাড়ছে দিন প্রতি। সাবধানে থেকো, সতর্ক থেকো, সুস্থ থেকো বন্ধুরা, সবাই সাহায্য করো। এই ছাড়া আমি কোনো জ্ঞান দিতে পারছি না, ঠিক আছে। আর লেটেস্ট যদি কোনো নতুন গান রিলিজ হয়ে থাকে প্লিজ সাজেশন দিও। আর তোমাকে চাও আমি লাইভে আসি, ইউটিউব থেকে লাইভে আসি, প্লিজ কমেন্টে জানিও তোমার সাথে যেটা সময় কাটাতে চাই লাইভে এসে, সেটা মেনশন করে দিও কখন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।